সঙ্গীন হৃদয় অনুভূতি সিজন 2 পর্ব সংখ্যাও 2 লিখেছেন জান্নাতুল ফেরদাউস মিথিলা। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদাউস মনি। চকচকে কালো রঙের গাড়ি দুটো রাস্তার দুধারে ধুলো উড়িয়ে মাত্র এসে থামলো ইউসান বাড়ির আঙিনায়। ধীরে সুস্থে সকলে বেরিয়ে আসে গাড়ি থেকে। অরিন প্রথম গাড়িটিতে বসেছিল সাব্বির সাহেবের সাথে, আর রুদ্র এসেছে পেছনের গাড়িটায়। মেয়েটা তখন থেকে রুদ্রকে এড়িয়ে চলছে এক প্রকার, যদিও রুদ্র বার কয়েক আর চোখে দেখেছে মেয়েটাকে। কর্মকাণ্ড, তবে মুখ ফুটে কিছু তেমন বলেনি সে। সাব্বির সাহেব মেয়ের হাত ধরে বাড়িতে ঢুকলেন। অরিন বাড়িতে ঢুকতেই সকলে একযোগে জড়িয়ে ধরল মেয়েটাকে। রাফিয়া বেগম তো মেয়েকে জড়িয়ে ধরে আর ছাড়বেই না। জুবাইদা বেগম বার কয়েক সুযোগ খুঁজলেন মেয়েটাকে আদর করে দেওয়ার জন্য, তবে রাফিয়া বেগম ছাড়লেই না তো আদর করবে ধরে কিভাবে। অন্যদিকে কিছুক্ষণ বাদেই বাড়িতে ঢুকলো রুদ্র। জুবাইদা বেগম ছেলেকে দেখা মাত্রই হাত বুকে চাঁদ পেলেন যেন আকাশের। তিনি তৎক্ষণাৎ এগিয়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে। ছলছল চোখে কাঁদো কাঁদো গলায় বললেন, আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? রুদ্র স্মিত হাসলো, মায়ের বুক থেকে মাথা উঠিয়ে নরম কণ্ঠে বলল, না। জুবাইদা বেগম চোখে হাসলেন খানিকটা। ছেলেকে সারা মুখে হাত বুলিয়ে দিতে লাগলো মানুষটা। এমন সময় ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো অনিক। তার পিছু পিছু লাজুক মুখে এসে দাঁড়ালো ইকরা। অরিন ভাইকে দেখেই এক ছুটে চলে গেল ভাইয়ার কাছে। দু হাতে ভাইকে চাপটে ধরে বলল, আই মিস ইউ ভাইয়া। অনিক বোনকে জড়িয়ে ধরে খানিকটা উঁচুতে তুলে জমিন থেকে চোখে মুখে কিছুক্ষণ নির্বাক থেকে বোনকে বুকের মাঝে শক্ত করে চেপে ধরে পরক্ষণে বলে বসলো, আই মিস ইউ টু বনু। প্রায় মিনিট 20 সময় সবার সাথে কুশলতি বিনিময় করে অরিন পা বাড়ায় ঘরের দিকে। তবে রুদ্রের ঘরের কাছে যেতেই দাঁড়িয়ে যায় সে। পা দুটো ক্রমশ ঠান্ডা হতে লাগছে তার। লোকটা নিশ্চয়ই ঘরে আছে। অরিন তো এয়ারপোর্ট থেকে এই পর্যন্ত লোকটার দিকে রীতিমতো ইগনোর করে আসছে। সেক্ষেত্রে এখন ঘরে ঢুকলে না জানি আবার কি বলে বসে লোকটা। অরিন দৌড় দৌড় বুকে পা ফেললো ঘরের মেঝেতে। মাথাটা সামান্য ভেতরে দিতেই বাড়িয়ে ঘরটাই উকি দিল এক আধবার। চেয়ে দেখলো ঘরে রুদ্র তো দূর, রুদ্রের টিকিটটা অবধিও দেখা যাচ্ছে না। অরিন দু হাত বুকে ভাঁজ করে ফোঁস করে নিঃশ্বাস ফেলে খানিকটা যেই না এগোতে নিল, রুদ্র বোধ হয় অন্য কোথাও আছে। অরিন খানিকটা স্বস্তিতে ঘুরে ঢুকলো ভেতরে। পেছনে ফিরে ঘরে দৌড় লাগাতে আলগোছে পরক্ষণে নিজের গা থেকে ক্রিম কালারের ওভারকোটটা এক প্রকার টেনে হিঁচড়ে খুলে সেটিকে ফেললো খাটের ওপর। গলার কাছে ঝুলে রাখা হিজাবটা খুলে ফেললো মুহূর্ত ব্যয় না করেই। তারপর কভার থেকে তোয়াল এবং কাপড় হাতে নিতেই পেছনে ফিরতেই এক প্রকার চমকে উঠল মেয়েটা। দেখে রুদ্র একদম মুখোমুখি দাঁড়িয়ে তার। আশ্চর্য, সে তো খেয়াল করেছিল রুদ্র ঘরে নেই, তবে এই লোক এখানে এলো কোত্থেকে? অরিন ভরকে গিয়ে বলল, আপনি কোত্থেকে এলেন? রুদ্র হাসি মাখা ঠোঁটে কামড়ে নিল। নিজের মধ্যকার বেশ খানিকটা দূরত্ব ঘুচিয়ে নিয়ে এসে দাঁড়ালো। মেয়েটার গালে আলতো করে আঙুল ছুঁয়ে দিয়ে হসি কণ্ঠে টেনে বলল, আকাশ থেকে টপকে পড়েছি বউজান। রুদ্রের এহেন কথায় হকচকে গেছে অরিন। দু হাতে কোনো প্রকার বুক বরাবর আলতো করে ঠেস দিয়ে কোনো প্রকার মেকি তারা দিয়ে বলল, দেখি সরুন, আমার ফ্রেশ হতে হবে। রুদ্র আলতো করে চেপে ধরে অরিনের দু হাত। মেয়েটার চোখে দিকে নীরের চোখে তাকিয়ে থেকে বলে, এত দূর দূর করছিস কেন জান বাচ্চা? অথচ কয়েকদিন আগেও এত বড় একটা দুর্ঘটনায় পড়ে তোর কাছ থেকে বেশি দূরে চলে গিয়েছিলাম আমি। তারপরেও তোর টানে ফিরে এলাম এত কষ্ট করে, আর তুই কিনা শুধু শুধু দূর দূর করছিস আমায়। অগত্যা এমন কথায় মুহূর্তে কেঁপে ওঠে অরিন। মনে পড়ে সেই বিষাক্ত স্মৃতিগুলোর কথা। রুদ্রের রক্তাক্ত মুখ, নিথর দেহ, টানা 20 দিনের অবেচেতনা, সবটাই কেমন দুর্বিষহ ছিল অরিনের জন্য। মেয়েটা তো রোজই নিয়ম করে রুদ্রের কেবিনে এক নিঃশব্দে কেঁদে যেত। কখনো কখনো অপমানের আচরায় রুদ্রের সাথে কথাও বলতো না। সারাদিন কি করলো না করলো সবটাই বলতো, তবে রুদ্র সে তো কোনো জবাব দিত না। অতীতের মনস্পটের বিষাক্ত স্মৃতি করারার্থে চোখ দুটো কোটর থেকে ভরে এলো যেন অরিনের। সে তাড়াক করে ছলছল চোখে তাকালো রুদ্রের দিকে। মুখভঙ্গি শক্ত রেখে রুদ্রের বুক বরাবর দু হাতে ধাক্কা দিয়ে আলতো করে বলল, কি সমস্যা আপনার? এগুলো কেন মনে করাচ্ছেন আপনি?
আমায় কি একটু শান্তি দিতে ইচ্ছা করে না আপনার? আমাকে জ্বালিয়ে কি সুখ পান আপনি? হ্যাঁ, কি সুখ পান আপনি? বাকিটা শেষ করার আগে হুট করে কেঁদে ওঠে অরিন। রুদ্র তৎক্ষণাৎ এগিয়ে এসে অরিনের মাথাটা আলতো করে চেপে ধরে নিজের বুকের সঙ্গে মেয়েটার মাথায় আদরে হাত বুলিয়ে বলে ওঠে, সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি সানশাইন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনোই সব বলবো না, প্লিজ এবারের মতো আমায় ক্ষমা করে দে। অরিন থমকালো। অরিন থমকালো না, উল্টো গতি বাড়ালো কান্নার। তা দেখে আরেক ধাপ অস্থির হলো রুদ্র। সে তৎক্ষণাৎ খানিকটা সরে গিয়ে নিজের কাঁধ দুটো ধরে অপরাধী সুরে অরিনকে বলতে লাগে, আচ্ছা সরি বেব, এই যে দেখ আমি কান ধরেছি, আর কথা দিচ্ছি কখনোই সব বলবো না। তুই তুই বললে আমি উঠবসও করবো সানশাইন, প্লিজ ফর গড স্যাক তুই কান্না থামা। কথাটা বলতে বলতে কান ধরে উঠবস করতে লাগলো রৌদ্র। দু হাতে ঠাস ঠাস করে দিতেই বুকে এক প্রকার জোরে চাপটে ধরল অরিনকে। ঘটনার আকস্মিকতায় অবাক অরিনও। পরক্ষণে নিজেকে সামনে নিল আলগোছে। দু কদম এগুয়ে চেপে ধরল রৌদ্র মেয়েটার কোমর। ওদিকে অরিন কেমন নাক টেনে ধরা কণ্ঠে বলে ওঠে, বিষাক্ত স্মৃতিগুলো ভুলে যেতে হয় ডক্টর সাহেব। আপনি যখন আমার কাছে ছিলেন না, আমার এইটুকু চোখ মেলে দেখতেন না, আমায় একটু আদরি গলায় ডাকতেন না, বিশ্বাস করুন আমার দম বন্ধ লাগছিল সেই সব সময়। রোজ রোজ একটা আশা নিয়ে চোখ বুঝতাম, এই বুঝি আপনি চোখ মেলবেন, হাঁক ছেড়ে রাখবেন আমার সানশাইন। আমি অপেক্ষা করেছি আপনার জন্য ডাক্তার সাহেব, ভীষণ অপেক্ষা করেছি, যার প্রতিটি মুহূর্ত ছিল বিষাক্ত কাতার যন্ত্রণার ন্যায় তীব্র, তবুও আমি হাল ছাড়িনি। রৌদ্র মনোযোগ দিয়ে শুনল সবটা। হঠাৎ করে তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল নিঃশব্দে দুফোঁটা অশ্রুকণা। রুদ্র হাতের বাঁধন দৃঢ় হলো আরো কিছুটা, মুখ হা করে নিঃশ্বাস ফেলে বলল, আমায় মাফ করে দে জান বাচ্চা, আর কোনোদিনও তোকে এভাবে একা ফেলে যাব না, কথা দিচ্ছি সানশাইন, কথা দিচ্ছি। সন্ধ্যা নাগাদ হোসেন বাড়ি ড্রয়িং রুমে বেশ ভালো একটা আড্ডা জমিয়েছে বয়োজ্যেষ্ঠরা। আড্ডার মধ্যমণি কবির সাহেব বড় সোফার এক কোনায় গা এলিয়ে বসে স্মৃতিচারণ করছে ছোট্টবেলার। তার পাশে এক গালে হাত দিয়ে এসব মনোযোগ দিয়ে শুনছিল সাব্বির সাহেব। তাশরিক সাহেব ও তায়েব সাহেব বসেছেন বাম পাশের সোফাটায়। শাহিনুর বসেছে তার মুখোমুখি। অন্যদিকে বাড়ির গৃহিণীরা ব্যস্ত সন্ধ্যার নাস্তা তৈরিতে। খানিকক্ষণ বাদে ওনার কোনায় ভেজা হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে উপস্থিত হলো আমরিন বেগম। তিনি বোধহয় এতক্ষণ ভাবিদের কাছে টুকটাক সাহায্য করে এলেন। আমরিন বেগম এসে বসলেন স্বামীর পাশে, অতঃপর নিজেই মত্ত হলেন চলমান আড্ডায়। দোতলার ড্রয়িং রুমে পায়ের ওপর পা তুলে বসে আছে আহি, হাতে তার স্মার্টফোন, সেটাই আপাতত দক্ষ হাতে চলছে চ্যাটিং। কিয়ৎক্ষণ বাদে সেথায় আগমন ঘটল অরিনের। অরিনকে দেখেই আহি খানিকটা নড়ে চড়ে বসলো, ফোনের স্ক্রিনটা অফ করে দিল আলগোছে। অরিন হাসি মুখে এগিয়ে এসে বসলো আহির পাশে, হাত উঠিয়ে মেয়েটার কাজ জড়িয়ে ধরে বলল, কি ম্যাডাম, কি করছেন একা একা? আহি চটপট করে জবাব দিল, কই তেমন কিছু না তো, এমনিতেই বসে আছি। অরিন ঠোঁট গোল করে খানিকটা শ্বাস নিল যেন। আহির দিকে সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে হঠাৎই বলল, প্রেম করছিস? থমথম খেয়ে গেল যেন আহি, মুখ হা করে তাকিয়ে রইল অবিশ্বাস্য চোখে। চোর ধরা পড়া নেয় কাচুমাচু ভঙ্গিতে মিনমিন করে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে জানতে চাইলে? তুমি কিভাবে জানলে? অরিন ঠোঁট কামড়ে হাসলো একটুখানি। চোর ধরেছে এমন একটা উচ্ছ্বাস দেখিয়ে তৎক্ষণাৎ আহির গাল টেনে দিয়ে বলতে লাগলো, সিরিয়াসলি, আমি কিন্তু হাওয়ায় তীর ছুঁড়েছিলাম, ভাবিনি লেগে যাবে। যাকগে, বল বল কে সে? আহিরা খানিকক্ষণ দোনামোনা করতে লাগলো নাম বলতে। অরিন তা দেখে মুখ কুঁচকে নিয়ে বলল, এত নাটক করছিস কেন ইয়ার, বলবি কিনা তাই বল। আহি নিজে শুষ্ক অধৈর্যরা জিভ দিয়ে খানিকটা ভিজিয়ে নিয়ে বলল, ইফতি। নামটা শুনে যার পরনয় অবাক হলো অরিন। তাকিয়ে রইল অবিশ্বাস্য চোখে, কানে বোধহয় ভুল শুনল কিনা কে জানে। না চাইতেই সে জিজ্ঞাসা করে ফেললো ফের, কোন ইফতি? আমাদের ইফতি ভাই? আহিরার ওপর নিচ মাথা নাড়ালো আলগোছে, অতপর কিছুক্ষণ নীরব
চলমান দুজনের মাঝে। তবে পর মুহূর্তে খানিকটা কেমন উল্লাসী কণ্ঠে বলে উঠল অরিনটা, চেঁচিয়ে আহিরকে জড়িয়ে ধরে। আহির সঙ্গে সঙ্গে জিভ দিয়ে দাঁতের ভাঁজে অরিনের দু হাতটা চেপে ধরে সতর্ক কণ্ঠে বলল, কি করছো আপু? কেউ শুনে ফেলবে, নির্ঘাত কেলেঙ্কারি রটবে এক্ষুনি। অরিন তৎপর হলো, নিজেকে সামলালো। নিজের বাঁধভাঙ্গা উল্লাসটা এক ধাপে রেখে সে কেমন সন্ধিহান গলায় জিজ্ঞাসা করে ওঠে, এবার তোরা দুজন নাকি একে অপরকে দেখতে পারতি না? তাহলে এত কিছু কেমনে কি? এই মুচকি হাসলো, কিছুক্ষণ সময় নিয়ে বেশ বিজ্ঞের সাথে বলল, জানো আপু, দুটো বিপরীত মানুষ একে অপরকে যারা দু চোখে সহ্য করতে পারে না, একটা সময় প্রকৃতির অজানা নিয়মে ওরা দুজন ঠিক বাঁধা পড়ে এক নতুন অনুভূতিতে, যে অনুভূতি সবকিছুর ঊর্ধ্বে, যা একবার অনুভব করতে পারলে আজীবন আটকে পড়া যায় একটা সেই অনুভূতিতে। এই ছিল অনুভূতির এক নাম, এক ভিন্ন অনুভূতির নাম এই সঙ্গীত হৃদয় অনুভূতি। পরদিন রুহি মেয়েটা দেখে বেশ অসুস্থ। ভাই এসেছে শুনে আসতে চাইলেও ডক্টর তাকে একদমই নিষেধ করেছে কয়েকদিন জার্নি করা থেকে। অগত্যা এমন একটা পরিস্থিতিতে মেয়েটার মন বড্ড খারাপ। তাই হোসেন বাড়ির সকলে সিদ্ধান্ত নিয়েছে আজ রুহিকে দেখতে যাবে। তাই তো সকাল সকাল মেয়েটার জন্য এটা সেটা রাখতে ব্যস্ত রমণীরা। বাড়ির ছোট্ট সদস্যরা ব্যস্ত তৈরি হতে। মাহিরা গো ধরেছে সে যাবে না, কিন্তু কেন সেটা জিজ্ঞাসা করলে কিছুই বলছে না মেয়েটা। গত 1 ঘন্টা যাবৎ মাইমুনা বেগম মেয়েটাকে জিজ্ঞাসা করে যাচ্ছেন, কারণ কি মাহি, কেন যাবে না তুমি? মাইমুনা বেগম এক পর্যায়ে অতিষ্ঠ হলো, শক্ত মুখে মেয়েটাকে বিড়বিড় করতে করতে বকতে বকতে ঘর থেকে চলে গেল। ওইদিকে মা যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মাহি। পা দুটো বুকের কাছে উঠিয়ে চেপে ধরে বসে রইল চুপচাপ। পরক্ষণে তার কল্পনার মনস্পটে ভেসে উঠল সেই দিনকার দেখা, সেই বাদামি চোখের মানুষটাকে। মাহিরা তৎক্ষণাৎ দুধারে মাথা নাড়িয়ে তাকে ভোলার চেষ্টা করলো, তবে না, কেন যেন সেই বাড়ির সেই লোকটি বারবার তার চোখের সামনে ভাসছে। কেন যেন সেই বাড়ি থেকে এসেছে পর থেকে ওই আগন্তুককে ভুলতে পারছে না মাহি। আগন্তুক তীব্র দৃষ্টিতে ভয়ঙ্করভাবে তাকিয়েছিল তার দিকে, যেন বড্ড ভয় পেয়েছে মেয়েটা। হয়তো তাকে দেখার পরেই এক প্রকার ছুটে এসেছে বাড়িতে। আজ বোধহয় তার জন্যই ওই বাড়িতে যেতে ইচ্ছে করছে না তার। বাড়ি ভর্তি মানুষ, কেউ কেউ ব্যস্ত আড্ডায়, আর কেউ কেউ মগ্ন এদিক ওদিক ঘোরাঘুরিতে। দুপুরের লাঞ্চ টাইম শিকদার বাড়িতে জমেছে বেশ কিছু পরিচিত মানুষের ঢল। ইহসান বাড়ির সদস্যরা মাত্র এসে পৌঁছেছেন এই বাড়িতে। ইহসান বাড়ির গৃহিণীরা আগে থেকে এসে পৌঁছালো, বাড়ির কর্তারা কেবল পিছিয়ে রইল এ পর্যায়ে। অবশ্য শহরে ব্যস্ত রাস্তা বলে কথা, যার যেমন নিত্যদিনের সঙ্গী এ শহরের। জুবাইদা বেগম সহ বাকিরা শিকদার বাড়ির বড় ড্রয়িং রুমে পা রাখতেই তৎক্ষণাৎ তাদের নিকট ছুটে এলো সাইবা খাতুন। মানুষটা এক বুকে জড়িয়ে ধরলেন বেআইনকে। মুখে তার সে কি প্রফুল্লতা, চোখ দুটো কেমন চকচক করছে খুশিতে। শুধু কি তিনি, জুবাইদা বেগমও যে খুশিতে গদগদ, যাবার মতো অবস্থা। কতদিন পর বিয়ানকে দেখলো, খুশি হবেন না আবার? মিনিট খানিক বিয়ানকে জড়িয়ে রেখে সাইমা খাতুন অবশ্যই গদগদ কণ্ঠে বলতে লাগলেন, এত দেরি কেন করলেন আপা? সে কখন থেকে বসে আছি আপনাদের জন্য। জুবাইদা বেগম মৃদু হাসলেন, সামান্য গলা খাকারি দিয়ে বললেন, দেরি করে আসার জন্য দুঃখিত ভাই। তা বলছিলাম কি, রোহান আর রুহি কোথায়? কথা বলতে দেরি অমনি জুবাইদা বেগমের পেছন থেকে একজোড়া হাত এসে চাপটে ধরতে দেরি হলো না তাকে ঘটনার আকস্মিকতায়। বেচারি এক প্রকার হকচকে উঠল কেন। তবে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে ঘাড় বাঁকিয়ে পেছনে ঘুরে দেখলে বললেন, হুট করে এভাবে চেপে ধরার স্বভাবটা তোর আজ গেল না, তাই না? পেছন থেকে রুহি মুচকি আসলো, 4 মাসের হালকা উঁচু পেটটা নিয়ে গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো মায়ের সামনে। ইদানিং মেয়েটার মুখে কেমন মাতৃত্বের একটা মিষ্টি আভা ফুটে উঠেছে। গাল দুটো দেখে মিলেছে ঈর্ষৎ লাল টকটকে ভাব। গায়ে বোধ হয় খানিকটা মাংস জমেছে এ কদিনে। অবশ্য রোহান যা খেয়াল রাখে না মেয়েটার, শুধু কি আর খেয়াল,
এই যে এক প্রকার চোখে হারানো যাকে বলে। জুবাইদা বেগম আলতো হেসে দুহাত বাড়িয়ে মেয়েটাকে বুকে টেনে নিল। রুহির মাথায় এলোমেলো চুলগুলো খানিক পরিপাটি করে দিয়ে বলল, মানুষটা কেমন আছে? রুহি মায়ের বুকে নাক ঘুষলো একটুখানি, পরক্ষণে মিনমিন সুরে বলল, আলহামদুলিল্লাহ বেশ ভালো। ঘিরে রাখা চকচকে গাড়িটা মাত্র এসে থমকালো শিকদার বাড়ির সামনে। গাড়ির ফ্রন্ট সিট থেকে বেরিয়ে এলো সাব্বির সাহেব। নিজ উদ্যোগে তড়িঘড়ি করে ড্রাইভার মকবুল মিয়ার সাথে সাথে ছুটে গাড়ির ডিকির দ্বারে সেখান থেকে অতি যত্নে একে একে নামিয়ে আনলো মিষ্টির প্যাকেটগুলো। ওইদিকে এতক্ষণে তাশরিক সাহেব সহ বাকিরাও বেরিয়ে এলেন আলগোছে। কবির সাহেব হাসি মুখে গাড়ি থেকে বেরোতেই ওসমান শিকদার ছুটে এলেন এক প্রকার, তারপর কেমন ব্যস্ত হয়ে পড়লেন সকলের সাথে কুশলাদি বিনিময় করতে। এদিকে গাড়িতে গা ঘেঁষে দাঁড়িয়ে থেকে ফোন ঘাটছিল তাশরিক সাহেব। ঘটনায় বললেই ভুল হবে, তিনি তো এক নাগাড়ে সেই কখন থেকে কল দিয়ে যাচ্ছেন অনেকের ফোনে। তবে ছেলেটা ফোন ধরা তো দূর, সে যে এতক্ষণে কি করছে কে জানে। অথচ বাড়ি থেকে বউ নিয়ে সবার আগে বেরি হয়েছিল সে। গায়ে কালো রাঙা কাতুয়া জড়ানো তাশরিক সাহেব যখন ফোনের মগ্ন, তখনই তার গা ঘেঁষে দাঁড়ালো তায়েব সাহেব। দৃষ্টি তাশরিক সাহেবের ফোনের স্ক্রিনে নিবদ্ধ রেখে সন্ধিহান গলায় বলে উঠল, কি করছিস? তাশরিক সাহেব মুখ কুচকালেন তৎক্ষণাৎ, ভুরুদয়ের মাঝে গোটা কয়েক ভাঁজ ফেলে খাট কণ্ঠে বলল, হাডুডু খেলছি। খেলবা? তায়েব সাহেব যেন বড্ড নাখোশ হলো এহেন তেরা কথা শুনে। তিনি কোমরে দু হাত ঠেকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, হ্যাঁ খেলবো, চল। তাশরিক সাহেব ফোঁস করে শ্বাস ফেলে ফোনটা পকেটে ঢুকে সটন হয়ে দাঁড়ালেন। এবার কিছুক্ষণ একদৃষ্টে তায়েব সাহেবের দিকে তাকিয়ে থেকে হুট করে ফিক করে হেসে ওঠে মানুষটা। ভাইয়ের ডান বাহুটার ভেতর দিয়ে নিজের হাতটা ঢুকিয়ে এনে সামনের দিকে পা বাড়াতে বাড়াতে বললেন, চলো তবে। কি খাবে? মাঝপথে গাড়ি থামিয়ে মন হুটহাট প্রশ্নে ভরকায় ইকরা। ওদিকে অনেকটা কেমন গম্ভীর চোখে তাকিয়ে আছে দেখো মেয়েটার দিকে। ইকরা কেমন ঢোক গিলল নিজ অজান্তেই, অনেক হাসলো ঠোঁট কামড়ে। নিচ থেকে এগিয়ে এসে মেয়েটার দিকে অতঃপর হিসিয়ে বলে, চলো পেছনে যাই। গলা শুকিয়ে এলো ইকরার। খানিকটা শুকনো ঢোক গিলে কেমন আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, কেন? অনেক এক পলক নীরব চোখে তাকিয়ে রইল, পর মুহূর্তে গলা ভর্তি হাসি টেনে নিয়ে মৃদু কণ্ঠে বলল, কানে কানে বলবো মেয়ে, চলো। অতঃপর আর কি বা করবে, ইকরা চুপচাপ মাথা নিচু করে বসে রইল নিজ আসনেই। অনেক প্রথমে গাড়ি থেকে বেরিয়ে এসে পরক্ষণ ইকরাকে গাড়ি থেকে বের করে আনে, তারপর আশেপাশে সরু রাস্তায় খানিকটা সতর্ক চোখে দৃষ্টি বোলায়। ইকরাকে নিয়ে আবারও ঢুকে পড়ে ব্যাক সিটে। গাড়ির সবগুলো ডোর ভেতর থেকে বেশ ভালো মতো লক করে নিল। মেয়েটার দিকে বাঁকা চোখে তাকালো অনেক, যে দৃষ্টি কবলে পড়ে লজ্জায় পড়ল ইকরা। যতক্ষণ মাথাটা নিচু করে নিল, লজ্জাবতী তার গৌরবর্ণ পা দুটো কেমন ইতিমধ্যেই দেখতে লাল টকটকে হয়ে গেছে। অনেক মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল নিজের বউ নামক পরিটার দিকে। সময় পেরোলো বোধহয় কয়েক মিনিট। এরপর হুট করেই অনেক ইকরাকে এক হাতে টেনে এনে রাখলো নিজের বুকের ওপর। হসি কণ্ঠে বলল, এই জায়গাটা কেমন চিনচিন ব্যথা করছে মায়াবতী, কেন করছে এমন হঠাৎ? ইকরা ভরকে যায়, মুখে একরাশ চিন্তার ছাপ ফুটিয়ে সে তৎক্ষণাৎ অস্থির হয়ে পরে অনেকের কথায়। খানিকটা এগিয়ে আসে, গালে হাত রেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? আমাকে একটু বুঝিয়ে বলুন না, আমার টেনশন হচ্ছে তো। অনেক মুগ্ধ হাসলো মেয়েটার এমন চিন্তা দেখে। সে তৎক্ষণাৎ মেয়েটার হাত জোড়া টান বসাতে ইকরা আছড়ে পড়ল অনেকের বুকের ওপর। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল বেচারি। তড়িৎ চোখ তুলে তাকাতেই অনেক কেমন বাঁকা হাসলো যেন। ইকরা নরম অধর যুগলের ওপর আঙুল চালালো, হিস হিস করে বলল, আমার কোমরে আমার কেমন প্রেম প্রেম পাচ্ছে মায়াবতী। আজ না হয় ঘোরাঘুরি বাদ, একটু প্রেম বিলাস করি।